নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছি আপনাদের সাথে। আর আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় থাকে আপনার স্বপ্নের বাড়ি থেকে হাই রাইজ বিল্ডিং, সেখান থেকে পাতাল রেল থেকে শুরু করে বিভিন্ন রকম নির্মাণের বিষয় এবং আরও অনেক রকম সিভিল অ্যাফেয়ার। আমাদের এই অনুষ্ঠানের বিশেষ আলোচনার পাশাপাশি কিন্তু পর্দার ওপরে থাকছেন আপনারাও আপনাদের প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনের ওপরে লেখা নাম্বারে। আজকের বিষয় ঝুঁকিপূর্ণ বাড়ি, কলকাতা নিরাপদ কতটা? প্রাচীন এই সমস্ত বাড়িকে অতি বিপজ্জনক বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই সমস্ত বাড়ির ভবিষ্যৎ কি? সিটি অফ প্যালেস কলকাতায় ঝুঁকিপূর্ণ বাড়ি, এই দুটো শব্দ লেখা সাইনবোর্ডের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। শহর কলকাতার আনাচে কানাচে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঝুঁকিপূর্ণ বাড়ি। কিন্তু ঝুঁকিপূর্ণ বাড়ি ঠিক কোনগুলি? এই ঝুঁকিপূর্ণ বাড়ি আমরা চিনব কিভাবে? আর এই ঝুঁকিপূর্ণ বাড়ি আমাদের কতটা বিপদের দিকে ঠেলে দিতে পারে? এই নিয়েই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আর এই বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনায় আসছি। আর আরও একবার জানিয়ে রাখি, পর্দার ওপারে আছেন আপনারাও আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, আপনারাও প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে লেখা নাম্বারে অবশ্যই ফোন করে আপনাদের প্রশ্ন জানান। তবে বিশদে আলোচনায় যাওয়ার আগে এই বিষয়ে আমরা দেখে নেব একটি বিশেষ প্রতিবেদন। জীব হোক বা নির্জীব, কালের অমোঘ নিয়মে সবারই এক সময় জীবনকাল বা স্থায়িত্ব শেষ হয়। তেমনি দীর্ঘদিন মাথার উপর যে ছাদগুলি মানুষকে নির্বিঘ্নে বসবাস করার আশ্বাস জুগিয়েছিল, সেই জীর্ণ বাড়িগুলিও এবার বাতিল হতে চলেছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি স্যার নীলরতন সরকার সরণি, যার পরিচিত নাম ক্রিক রোড। এই ক্রিক রোডের ধারে একটি বাড়ি আমরা দেখাবো। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই বাড়িটিকে ইতিমধ্যেই কলকাতা পুরসভা চিহ্নিত করেছে অতি বিপজ্জনক বাড়ি হিসেবে, এবং সেই বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করার পাশাপাশি পুরসভার তরফ থেকে নীল রঙের বোর্ড দিয়ে বাড়ির সমগ্র চারপাশে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। তা সত্ত্বেও যে ছবিটি আমরা এই মুহূর্তে দেখাবো, বাড়িটির চারপাশে নীল রঙের বোর্ড দিয়ে ঘিরে ফেলা সত্ত্বেও কিন্তু বাড়ির ভাঙা ভাঙা চাঙড়ের অংশ এসে পড়ছে রাস্তার ধারে। পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ থেকে উত্তর সমগ্র মহানগরীতে এখনো পর্যন্ত প্রায় ২৫০০ বিপজ্জনক বাড়ি রয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সুন্দর সজ্জিত এই কলকাতা শহরে আজও কিন্তু রয়েছে দীর্ঘদিনের পুরনো এবং জরাজীর্ণ বাড়ি। বহু প্রাচীন এই সমস্ত বাড়িকে অতি বিপজ্জনক বলে ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ দিয়ে যে এই বাড়িগুলি ইতিমধ্যেই বিপজ্জনক, সেখানে একেবারেই বসবাসের যোগ্য নয়। আজ সারাদিন ধরে সেই সমস্ত ছবি আমরা ঘুরে ঘুরে তুলে ধরলাম ওঙ্কার বাংলা ক্যামেরায়, আপনারা দেখলেন সেই ছবি। এবার জানাবো যে এই সমস্ত বাড়ির ভবিষ্যৎ কি। এখন প্রশ্ন হলো, পুরসভার তরফে বিপজ্জনক বলে চিহ্নিত করার পরেও ওই বাড়িগুলো এখনো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে? কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। কলকাতায় যেমন অনেক পুরনো দিনের বাড়ি আছে, তেমন আবার নতুন নতুন বাড়িও তৈরি হচ্ছে। এই অবস্থায় আজকের দিনে কলকাতায় বিপজ্জনক বাড়ির ঝুঁকি ঠিক কতটা? আমরা কি অজান্তেই কোনো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? হ্যাঁ, আমাদের যে প্রতিবেদনটা দেখানো হলো সেখানে একটা পরিসংখ্যান দেয়া হলো যে কলকাতা কর্পোরেশনের নথিতে মোটামুটিভাবে ২৫০০ থেকে ৩০০০ বাড়ি আমাদের বিপজ্জনক বাড়ি হিসেবে অলরেডি চিহ্নিত হয়েছে। যার মধ্যে আবার অতি বিপজ্জনক যদি ধরা হয় ১৫০ থেকে ২০০টা বাড়ি প্রায় অতি বিপজ্জনক হিসেবে মার্ক করা হয়েছে। এখন এই বাড়িগুলো একটা সময় তো যখন তৈরি হয়েছিল তখন তো ভালোই ছিল, ক্রমশ তার জরাজীর্ণ দশা হয়েছে, যেহেতু এর বয়স হয়েছে, অনেকগুলোর মেনটেন্যান্সের যথেষ্ট অভাব আছে এবং অনেক সময় শরিকি
প্রবলেমে বাড়িগুলোর মধ্যে হয়তো মেনটেনেন্স প্রপারলি করা যাচ্ছে না। তো এরকম বিভিন্ন কারণে বাড়িগুলো বয়সের সঙ্গে সঙ্গে তো একটা ওয়্যার অ্যান্ড টিয়ার হয় এবং একটা বাড়ির লাইফ থাকে। যখন আমরা কোনো বাড়িকে ডিজাইন করি তখন সেই বাড়িটার একটা লাইফ স্প্যান ধরেই ডিজাইন করা হয়। এমনিতে কোডাল প্রভিশনে আমাদের কোনো ওরকম এক্স্যাক্টলি বলা হয়নি যে কত বছরের জন্য একটা বাড়ি তৈরি হচ্ছে, তবে আমাদের যে উইন্ড কোড আছে সেখানে আমরা ধরে নিই 50 বছরের একটা স্প্যান। তো সেই স্প্যানটা যদি ধরা হয় এবং আমরা যদি মোটামুটি ঠিক রাখি যে মেনটেনেন্স এবং মেটেরিয়ালস বাড়ির ভালো হবে, কনস্ট্রাকশনের গুণগত মান ঠিক থাকবে, তাহলে আমরা 80 থেকে 100 বছরের একটা স্প্যান ধরে চলতেই পারি যে একটা বাড়ি তৈরি হওয়ার পরে 100 বছর অন্তত থাকবে। মানুষের যেরকম জীবনও 100 বছর আমরা ধরতে পারি, তো 80 থেকে 100 বছর ধরে আমরা বাড়ির ক্ষেত্রেও চলতে পারি। কিন্তু এখানে অবশ্যই একটা মেনটেনেন্সের ব্যাপার আছে এবং আমরা যদি দেখা যায় যে মেনটেনেন্সটা খুব অবহেলার সঙ্গে হচ্ছে বা হচ্ছেই না, তাহলে কিন্তু বাড়ির আয়ু ক্রমশ কমতে থাকবে এবং যত বয়স বাড়বে, মানে বাড়িটা যখন তৈরি হলো, ধরা যাক আজকে একটা কোনো বাড়ি তৈরি হচ্ছে, তো প্রথম 5 বছর খুব কম, তারপরে 10 বছর একটু তার থেকে একটু বেশি, তারপরে 20 বছরে আরেকটু বেশি, এরকম করে দেখা যাবে মানুষ যেরকম আমরা একটা বয়স্ক মানুষকে যত মানে যত্ন নিয়ে রাখতে হয়, একটা তরুণ বা তরুণীকে ততটা যত্নে আমরা মোটামুটি তারা যাতায়াত করছে বা বিভিন্ন পরিবেশের সঙ্গে যে লড়াইগুলো করতে হয় যত সহজে করতে পারে। কিন্তু এই যেমন আমাদের এখন ঠান্ডা থেকে গরমে যাচ্ছে, তো বয়স্ক মানুষদের অনেক সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি আমাদের যে পুরনো বাড়িগুলো আছে, যেগুলোর বয়স 40, 50, 60, 70 পেরিয়ে গেছে, সেগুলোর প্রতি আমাদেরকে খুবই যত্নবান হতে হবে এবং তাদের মানে রেগুলার বেসিসে তাদের মেনটেনেন্স এটা করতেই হবে। এখন যদি এগুলোকে না করা হয় তাহলে যে কোনো সময় আমাদের বাড়িগুলো কিন্তু ভেঙে পড়তে পারে এবং এই ভেঙে পড়ার একটা মানে বাড়ে আর কি বর্ষার সময় এটার কিন্তু সংখ্যাটা অন্য সময়ের তুলনায়, মানে গরমের তুলনায় বর্ষার সময় অন্তত 30-40% বাড়তে থাকে ভেঙে পড়ার প্রবণতাটা। তো এইখানে একটা জিনিস বলা যায় যে আমরা ইঞ্জিনিয়াররা 3টে টার্মের সঙ্গে খুব মানে জড়িত থাকি। সাধারণ মানুষের কাছে হয়তো এই টার্মগুলো একটু অসুবিধা হতে পারে। একটা হচ্ছে রিপেয়ার। তো রিপেয়ার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা বাড়ি তৈরি করলাম, তৈরি করার পরে কিছুদিন গেল, তারপর একটা রেগুলার মেনটেনেন্স যখন করা হয়, রং করা হবে, ছোটোখাটো ফাটা সারানো হবে, মানে রিপেয়ারতে কোনো স্ট্রেংথ গেইন করানো হয় না। আজকে ধরা যাক একটা বাড়ি তৈরি হয়েছে যার 100 তার হচ্ছে মানে স্ট্রেংথের যদি থাকে, এবার সেটা যদি 80-তে গিয়ে নামে যায় 10 বছর বা 15 বছর পরে, তো আমরা যখন রিপেয়ার করলাম ওটার কিন্তু স্ট্রেংথ গেইন করলো না, ওটা ওই 80-তেই থেকে গেল। কিন্তু আমরা রিপেয়ার কেন করি? যাতে ফার্দার ডিটোরিয়েশনটা না হয়। তো এই রিপেয়ার একটা হলো। এরপরে আসছে আমরা রেনোভেশন। রেনোভেশন মানে আমরা স্ট্রেংথটাকে গেইন করাবো। তো ওই যে 80-তে নেমে গেছিলাম, 80 থেকে আবার 100 যদি ফিরতে চাই তাহলে আমাকে রেনোভেশন করতে হবে। তার মানে এই যে জরাজীর্ণ বাড়ি যেগুলোর অনেকগুলোর কিন্তু রেনোভেশনের দরকার, শুধু রিপেয়ার করলে কিন্তু এটা হবে না। তারপরে স্টেজ হচ্ছে রেট্রোফিটিং। রেট্রোফিটিং মানে আমি যদি কোনো একটা বাড়িকে 120-তে নিয়ে যেতে চাই, মানে 80-তে চলে গেছিলো ওখান থেকে আবার 120-তে আমি নিয়ে যেতে চাই, তখন রেট্রোফিটিং করতে হয়। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমাদের 100-তেই তো ঠিক ছিল, তাহলে 120 কেন করতে হবে? এখানে একটা মেইন ব্যাপার হচ্ছে আমাদের কোডাল প্রভিশনগুলো, ডিজাইন যে আমরা করি এটা বিভিন্ন কোড আছে আমাদের। আমরা ইচ্ছামতো ডিজাইন কোনো কিছু করতে পারি না, আমাদেরকে বিভিন্ন আমাদের কোডাল যে প্রভিশনগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে মানে করা হয়, কোডগুলোকে বার করা হয়। তো সেই কোডের মাধ্যমে আমাদের ডিজাইনগুলো করতে হয় এবং এখন যে ডিজাইন সফটওয়্যারগুলোও আছে সেই সফটওয়্যারগুলো এই কোডাল প্রভিশন মেনেই ডিজাইন ইয়েটা করে। তো সেই কারণে আমাদের এই কোডাল প্রভিশনে দেখা যাবে যে আজ থেকে 50 বা 60 বছর আগে যে বাড়িগুলো তৈরি হয়েছিল সেইগুলো আজকের ডেটে কোডাল প্রভিশন অনুযায়ী কিন্তু ফেল করে যাবে। তো আমার যদি কোনো একটা বাড়ি ফেল করে যায়, আজকের ডেট অনুযায়ী সেই বাড়িটার স্ট্রেংথ যা হওয়া উচিত সেইটা করতে গেলে অনেক সময় দেখা যাবে যে আমাদের রেট্রোফিটিং করতে হচ্ছে। তো সেই কারণে রেট্রোফিটিং প্লাস আমরা যদি ইউজটাকে চেঞ্জ করতে যাই, কোনো একটা বাড়ি হয়তো রেসিডেন্সিয়াল হিসেবে তৈরি হয়েছিল, আজকে সেটা হয়তো কমার্শিয়াল হিসেবে করতে হচ্ছে, তারও কোডাল প্রভিশন অন্য। তো এই কারণে আমাদেরকে অনেক সময় এই মানে
ব্যবস্থাগুলো করতে হয়। বেশ, আমরা আলোচনায় আবার ফিরবো, তবে তার আগে আমাদের দর্শকদের মধ্যে একজন ফোনে আছেন, তার প্রশ্নটা আগে একটু শুনে নিই। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কে আছেন আর কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে? দুঃখিত, সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দর্শকরা ফোন করতে থাকুন, আপনাদের প্রশ্নও আমরা তুলে ধরব। আচ্ছা, আমরা আবার আলোচনা একটুখানি ফিরি। হ্যাঁ, মেরামতের কথা উঠেছিল, সেই জায়গা থেকে কখন বোঝা যাবে যে আর মেরামত করে চালানো যাবে না, সেখানে থাকাটা আর কোনোভাবেই নিরাপদ নয়? না, থাকাটা নিরাপদ নয়, এটা কিন্তু আমাদেরকে অনেকগুলো সিমটম দেখা যায় একটা বাড়ির ক্ষেত্রে, যে এই সিমটমগুলো দেখলে তাতে থাকাটা নিরাপদ নয়। কিন্তু মেরামতটা তারপরেও যে করা যাবে না তা না, মেরামত তারপরেও করা সম্ভব। কিন্তু যে অবস্থায় বাড়িটা চলে গেছে সেই বাড়িটাকে যদি দেখা যায় যে রিস্ক আছে, একটা লাইফ রিস্ক আছে, তখন আমাদের ভাবতেই হবে যে এই মুহূর্তে এটায় বসবাস করার উপযুক্ত নয়। কিন্তু তারপর সেটা আমাদের কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেখাতে হবেন, বিশেষজ্ঞকে দেখাতে হবেন, এবং তিনি যদি দেখে বোঝেন যে এটাকে আবার আগের অবস্থায় ফেরত নেওয়া যাবে, যেটা আমি বলছিলাম যে রেনোভেশন বা রেট্রোফিটিংয়ের মাধ্যমে এটাকে আবার আগের অবস্থায় ফেরত নেওয়া যাবে, তো সেই পদ্ধতিগুলো উনি আমাদেরকে গাইড করবেন, এবং সেই অনুযায়ী যারা নির্মাণ করবেন, কন্ট্রাক্টর যারা আছেন, তাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, একটা নতুন বাড়ি করতে গেলে যতটা সাবধানতা নিতে হয় তার চেয়ে অনেক বেশি সাবধানতা নিয়ে, যেহেতু স্ট্রাকচারটা লোডেড, এবং এখনও অবধি যে কটা ছবি দেখলাম সেগুলো বেশিরভাগই হাই রাইজ নয়, সেগুলো মোটামুটি 2-3 তলা বাড়ির। কিন্তু আমরা অনেক হাই রাইজ বাড়িও আছে যেগুলোরও কিন্তু অবস্থা খুব ভালো নয়। তো সেগুলোরও আমরা কাজ যখন করতে যাই তখন খুব সাবধানতার সঙ্গে এই কাজগুলো করতে হয়, এবং বারবারই মাথায় রাখতে হবে যে লোডেড স্ট্রাকচারকে মানে রিপেয়ার করা বা রেনোভেশন করা বা রেট্রোফিটিং করা একটা নতুন স্ট্রাকচারকে তোলার থেকে কিন্তু অনেক বেশি রিস্ক নিয়ে কাজটা করতে হয়। তার জন্য যে সাপোর্টিং অ্যারেঞ্জমেন্ট দরকার সেগুলোকে দিতে হয়, তার জন্য স্পেশাল কেমিক্যাল আছে, সেগুলোর কেমিক্যালকে কীভাবে মানে লাগাতে হবে সেগুলো জানা লোককে দিয়ে করতে হয়। এবং আরও যেগুলো প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের যখন হেরিটেজ কোনো বাড়ির আমরা করতে যাই, তখন কিন্তু হেরিটেজের নিয়ম হচ্ছে যে মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছিল সেই মেটেরিয়ালস দিয়েই কিন্তু আবার মানে রিপেয়ার বা রেট্রোফিটিং যাই করতে হবে, মেটেরিয়ালস চেঞ্জ করা যাবে না। তো সেইগুলো যেমন চুনসুরকির বাড়ি, আমরা গিয়ে সিমেন্ট ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের চুনসুরকি দিয়েই সারাতে হবে, এটা হেরিটেজ বাড়ির নিয়ম। তো আমাদেরকে সেইভাবে ঠিক করতে হয়। এখন আগে দেখে নিতে হয় যে বাড়িটা সারাতে গেলে আমাদের খরচাপাতি কীরকম হতে পারে, এবং বাড়িটার যদি মানে মেন যে স্ট্রাকচারাল যে এলিমেন্টগুলো, যেমন স্ল্যাব, বিম, কালাম, এবং কালাম না হলে ওয়াল, যেটা আছে আগেকার দিনে ব্রিক বিল্ড স্ট্রাকচারগুলো ওয়ালের ওপরেই হতো, কালাম ছিল না। তো লোড বিয়ারিং যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোর যদি খুবই জরাজীর্ণ দশা হয়ে যায়, যে সেটাকে আর স্ট্রেংথ গেইন করানো যাবে না, বা করালেও সেটার যা খরচা সেটা দেখা যাবে একটা নতুন বাড়ি তৈরির চেয়েও বেশি হতে পারে, বা নতুন বাড়ির তৈরির 70-80-90% যদি হয়, তখন আমাদের ভাবতেই হবে যে এটাকে আর সারানোর কোনো যুক্তি আছে কিনা। তো সেটা আমাদের দেখতে হয়। বেশ বেশ, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরও একজন দর্শককে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম উৎসব ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? আমি কি বারিপুর থেকে। বেশ বেশ, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে দ্রুত সরানোর কারণে পুরনো ও দুর্বল বাড়িগুলোর উপরে বেশি চাপ পড়ছে। আমি বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন? দ্রুত সরানোর কারণে আচ্ছা, পুরনো ও দুর্বল বাড়িগুলোর উপরে কি বেশি চাপ পড়ছে? ভালো প্রশ্ন। আমাদের দর্শক প্রশ্ন রেখেছেন, দ্রুত শহরায়নের কারণে কি পুরনো বাড়ির ওপর প্রভাব বেশি পড়ছে? কিছুটা তো অবশ্যই পড়ছে, অনেকগুলো ভাবেই পড়ছে। তার একটা হচ্ছে, যদি আমার একটা অনেক পুরনো বাড়ির পাশে যদি একটা নতুন কনস্ট্রাকশন হয়, বিশেষ করে আমার যে বাড়ির ফাউন্ডেশন, ডেপথ অফ ফাউন্ডেশন যেটা আছে তার চেয়ে বেশি, মানে আমি যদি হয়তো দেখা যাচ্ছে একটা
বেসমেন্ট করতে যাচ্ছি। আমার যে পুরনো বাড়িটা আছে তার পাশে যদি একটা বেসমেন্ট করতে হয়, স্বাভাবিকভাবেই আমার ফাউন্ডেশনের নিচে চলে গেল। তার জন্য যা যা প্রিকশনারি মেজার নেওয়া উচিত সেগুলো না নিয়ে যদি করতে যায় কনস্ট্রাকশন, তাহলে কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। 2 নম্বর হচ্ছে, যদি আমি পাইল করতে যাই, তার জন্য যে আমার একটা ভাইব্রেশন হয়, বা শিট পাইলিং করতে গেলে যে ভাইব্রেশনগুলো হয়, তার জন্য একটা প্রবলেম হতে পারে। তারপরে আমরা যদি দেখা যায় যে যেখানটায় কনস্ট্রাকশন করছি সেখান থেকে জল উঠছে, তো খুব হাই রেটে আমরা যদি পাম্প করতে যাই ড্রাই করার জন্য, সেটার জন্য আমাদের পুরনো বাড়িগুলোতে ক্ষয় হতেই পারে। তো এইগুলো আমাদেরকে ভাবতে হবে। তাছাড়া দ্রুত শহরায়নের জন্য কি হচ্ছে, পুরনো বাড়িগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে একটু যেহেতু খারাপ কন্ডিশনে চলে গেছে বা কিছু কারণে প্রমোটিংয়ের দিকে চলে যাওয়া, বা সেই বাড়ির অনেক শরিক তারা নিজেরা মেরামতের দিকে যেতে পারছে না, তো প্রমোটিংয়ের দিকে চলে যাচ্ছে। তো সেইটা করতে গেলে দেখা যাবে যে আমাদের ঐতিহ্যশালী অনেক বাড়িও আমরা নতুন কনস্ট্রাকশনে চলে যাচ্ছি, একটু ফ্ল্যাট টাইপের, মানে যার মধ্যে কোনো আর্কিটেকচারাল পার্টটা অনেক কম, কিন্তু আমাদের আগেকার দিনের যে বাড়িগুলো ছিল, যেগুলো আমাদের শহরের গর্ব ছিল, সেই বাড়িগুলোকে আমরা হারাচ্ছি। সেটাও আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। তো প্রপার মেনটেন না করে আমরা নতুন করার লোভে আমরা মানে অনেক সময় পুরনো বাড়িকে বিসর্জন দিচ্ছি। কিন্তু আবার নতুন কনস্ট্রাকশন করতে গেলে দেখা যাবে যে মানে আমাদের যে সামাজিক যা পরিবেশ ছিল, বা আমাদের যে সামাজিক যে দায়িত্ব ছিল, এবং ওখানকার যে ডেমোগ্রাফি ছিল, সেগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা বড় বাড়িতে হয়তো 10 জন 20 জন 25 জন থাকতো, এখন তার জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি হলে সেখানে দেখা যাবে হয়তো অনেক বেশি সংখ্যক ফ্ল্যাট হয়েছে, বা সেখানে অনেক বেশি লোক থাকছে। তো সেই প্রবলেম এবং ভালো সব দিকই হয়তো আছে। আচ্ছা, আবার আসবো আমি চন্দ্রচূড় বাবুর কাছে। ইতিমধ্যে আরও একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একবার তার প্রশ্নটা শুনে নিই। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আগে আপনার নাম? হ্যাঁ, আমি অমর সাদিক বলছিলাম শিলিগুড়ি থেকে। বেশ, আমি বলছিলাম যে অমর সাদিক বলছিলাম শিলিগুড়ি থেকে। বলুন বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি জানতে চাইছি যে সব বাড়ির নিয়মিত হেলথ চেক আপ কি বাধ্যতামূলক করা দরকার? বেশ, অনেক ধন্যবাদ অমরবাবুকে। নিশ্চয়ই চন্দ্রচূড় বাবু আপনার প্রশ্নের উত্তর দেবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ম করে অবশ্যই তার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। যেমন আমাদের মানুষের একটা স্বাস্থ্য পরীক্ষা হয়, তো আমরা এটা জানি যে যত বয়স বাড়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা তত ঘন ঘন করতে হয়। ঠিক তেমনি আমাদের কম বয়সী বাড়ির জন্য বেশি দিন গ্যাপে স্বাস্থ্য পরীক্ষা, এবং বেশি বয়স্ক যে বাড়িগুলো তার জন্য খুব অল্প গ্যাপে স্বাস্থ্য পরীক্ষা, এটা করতেই হবে। তাছাড়া যেটা নিয়ম সেটা হচ্ছে যে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, যেমন ভূমিকম্প হলো, বন্যা হলো, তারপরেও কিন্তু বাড়িগুলোর একবার করে স্বাস্থ্য পরীক্ষা করাটা খুবই জরুরি। বেশ, তো এটা সাধারণত আমরা মানে যেটা দেখা যায় যে মানে ইন্ডাস্ট্রিয়াল কোনো বাড়ি বা পুরনো বাড়ি, তার জন্য 3 বছর অন্তর অন্তর মিনিমাম করা দরকার। আর রেসিডেন্সিয়াল বাড়ি বা নতুন বাড়ি যদি হয়, সেটা 5 বছর পরে বা 7 বছর পরেও করা যেতে পারে। তবে কলকাতা কর্পোরেশন নিয়মটা এখনও মানে ফাইনাল হয়নি, কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা চলছে যে 5 বছর অন্তর বাড়িগুলো স্ট্রাকচারাল অডিট করে তার স্বাস্থ্যের একটা রিপোর্ট জমা দেওয়ার ব্যাপার। বেশ, আমরা আবার ফিরবো বিশদ আলোচনায়, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমাদের আজকের বিষয় ঝুঁকিপূর্ণ বাড়ি কলকাতা কতটা নিরাপদ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। আর আজকের এই বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা বেশ অনেক দূর এগিয়েছে, আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এর মধ্যে আলোচনার মধ্যে একটা কথা উঠেছিল ভাইব্রেশনের কথা, মানে ভাইব্রেশন এবং শহরায়ন, সেটা পুরনো বাড়িগুলোর কতটা ক্ষতি করছে। এই প্রসঙ্গে কিন্তু একটা কথা প্রচণ্ডভাবে মনে পড়ে, সেটা হচ্ছে 2019 সালে মেট্রো রেলের কাজ চলাকালীন
বউবাজারের ঘটনা, ভেঙে পড়েছিল বহু বাড়ি, এখনও কিন্তু সেখানে সামাল দেওয়ার কাজ চলছে, মানুষ সেখানে এখনও আতঙ্কে ভুগছেন। এই নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন রইল। সালটা ছিল 2019-এর আগস্ট মাস। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল পুরোদমে। বউবাজার সংলগ্ন এলাকার ভূগর্ভস্থ টানেল তৈরির সময় হঠাৎই এলাকার বহু বাড়িতে ফাটল এবং ধসের ঘটনা ঘটে। 1/4 দুর্গা পিতুরি লেন, কলকাতা এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল সেদিন 2019 সাল। সেই সময় হঠাৎই মেট্রো টানেলের কাজের সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই এলাকার বেশ কয়েকটি বাড়ি। আহত এবং নিহত হন কলকাতার বহু সাধারণ মানুষ। তারপর থেকেই কার্যত থমথমে হয়ে উঠেছিল গোটা এলাকা। সেই সময় থেকে আজকের দিন দেখাবো সেই ছবি। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা, যেখানে কিন্তু একের পর এক মেট্রোর যে ভাইব্রেশনের কাজ, সেই কাজের কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একাধিক বাড়ি, এবং সেই বাড়ি ধূলিসাৎ হয়ে যাওয়ার পর মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ এবং কলকাতা পুরসভার তরফ থেকে বহু টাল বাহানার পর আজ সেই আবারও নতুন করে গড়ে দেওয়া হচ্ছে স্থানীয় মানুষদের জন্য নতুন বাসভবন। আহত এবং নিহত হন বেশ কিছু মানুষ। আতঙ্কে ঘর ছাড়া হতে হয় বহু পরিবারকে। এরপর আবার 2022 সাল এবং 2024 সালেও একই রকম ভাবে মেট্রোর কাজের জন্য ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন মেট্রোর টানেল বোরিং মেশিনে ভাইব্রেশনের জন্য ঘটেছে এই বিপত্তি। তারা জানিয়েছিলেন অতিরিক্ত কম্পন বাড়িগুলির ভিতকে নাড়িয়ে দিয়েছিল, তাই এই ঘটনা ঘটেছিল। তাই মেট্রো এবং টানেল বোরিং এর কাজ আজও আতঙ্কের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন সহ আশেপাশের এলাকার মানুষজনদের কাছে। সমস্যা হচ্ছে আমাদের ঘর, আমরা এখানে বসে কাজ করি, ধরধর করে ঘর কাঁপে। আমরা মেট্রোকে চিঠি দিয়েছি এবং আমাদের এখানে যারা এক্সপার্ট আছে দাসবাবু এবং অপূর্ববাবু, ওনারা চিঠিটা নিয়ে গিয়ে বললো যে আমরা আপনাদের এইটা আমরা দেখছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তা ওনারা বললো এর পরবর্তী সময়ে আবার যখন দেখছি যে মাঝে মাঝে রাতের দিকে তো এমন হয় মনে হচ্ছে না আমাদের উঠে যেতে হবে এরকম অবস্থা। বারংবার আমরা তো আমাদের ভয় আতঙ্ক তো আগের থেকেই, যেই দিন থেকে আমাদের এই দুর্ঘটনা ঘটে 31 আগস্ট 31 আগস্ট যে ঘটনাটা ঘটে, সেই ঘটনার সাক্ষী কিন্তু আমরা দেখেছি কিভাবে আমাদের বাড়িঘর দরগুলো ভেঙে ভেঙে পড়েছে। তবে বিপর্যয় ঘটলেও কাজ থেমে থাকেনি। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আবারও চলেছে মেট্রো রেলের কাজ। 2019 সালে প্রথম মেট্রো বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, তারপরে আরো দুবার ওই ঘটনা ঘটেছে, অর্থাৎ সর্বমোট 3 বার মেট্রো বিপর্যয়ের ফলে বউবাজারের এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই খুবই ভীত সন্ত্রস্ত। কিন্তু তা বলে তো আর কোনো কাজ থেমে যাবে না। মেট্রো রেল চলছে মাটির তলা দিয়ে। এখন আমাদের চেষ্টা একটাই, যে যত দ্রুত এই সমস্ত অঞ্চলের মানুষ আবার তাদের নিজেদের ঘরে ফিরতে পারেন তার চেষ্টা করা, এবং সর্বতোভাবেই সেই চেষ্টা নিয়েই আমরা কাজ করছি। মেট্রোর সাথে যোগাযোগ করা হচ্ছে, কলকাতা কর্পোরেশন যারা এটাকে ডেভেলপ করছে তারা সব মিলিয়ে বলতে পারেন একটা যজ্ঞ চলছে। এবং এখানে ভীত সন্ত্রস্ত মানুষ তো হবেই, যদি একটা ভূমিকম্প হয় মানুষ সন্ত্রস্ত হয়, আর এখানে এত বড় বিপর্যয় মানুষও সন্ত্রস্ত ভীত থাকবে। কিন্তু তা বলে তো কোনো কিছু শেষ হয়ে যায়নি, ফলে আবার সেই শেষের শুরু হয়েছে। ফলে দেখা যাক যে কোথায় গিয়ে পৌঁছানো যায়। কলকাতা থেকে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে মহুয়া দুয়ার রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা আবার আলোচনায় ফিরবো। আর এই 2019-এ এই বউবাজারের ঘটনা, তারপরেই যে ঘটনাগুলোর কথা মনে পড়ে সেটা হচ্ছে 2024 এবং 2025 সালে গার্ডেন রিচ, বাঘাযতীন, বড়বাজার ইত্যাদি অনেক জায়গায় পুরনো বাড়ি ভেঙে পড়ছে বা হেলে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যুও দেখা যাচ্ছে। তো এর পরে কলকাতার বাড়িঘরের নিরাপত্তা আমরা কি করে বুঝবো?
না, একটা ব্যাপার হচ্ছে পুরনো বাড়ি, যেটা আমরা আগেও আলোচনা করছিলাম, যার বয়স হয়েছে তাকে যদি প্রপারলি রক্ষণাবেক্ষণ না করা যায়, সেগুলো তো ভঙ্গুর অবস্থার দিকে ক্রমশ এগোবে এবং একটা সময় ভেঙেও পড়বে। কিন্তু প্যারালালি আরও কয়েকটা যে নামগুলো বলা হলো, সেখানে কিন্তু সব বাড়ি পুরনো নয়, নতুন বাড়িও ভেঙে পড়েছে। একটা অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশনও আমরা দেখছি অনেক স্ট্রাকচার ভেঙে পড়ছে এবং কিছুদিন পরেই, বাড়ি করার কিছুদিন পরেই সেটা হেলে গেছে, এরকমও কিন্তু প্রচুর ঘটনা ঘটছে। তো সব দিক থেকেই আমাদেরকে ভাবতে হবে যে মানে একমাত্র পুরনো বাড়ি ভেঙে পড়বে এরকম ভাবার কোনো কারণ নেই। আমাদের কিন্তু আন্ডার কনস্ট্রাকশনও ভেঙে পড়ছে বা সবে নির্মাণ হয়েছে তারও কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এইগুলোর সঙ্গেও কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি দেখতে দেখতে। তো এখানে আমাদের ভাবতে হবে যে আমাদের কনস্ট্রাকশন তো একটা মানে হোমোজিনিয়াস কোনো ব্যাপার না, এটা একটা হেটেরোজিনিয়াস ব্যাপার এবং এখানে মানে অসংখ্য টাইপের জিনিসপত্র দিয়ে একটা টোটাল কনস্ট্রাকশন হয়। তো আমাদের প্রপার যে মানে সবচেয়ে দুঃখের এটা ব্যাপার যে আমাদের ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, মানে কোনো একজন ইঞ্জিনিয়ারের দ্বারা প্ল্যান করা, তার স্ট্রাকচারাল ডিজাইন করা, এরম বাড়ির সংখ্যা থেকে অনেক বেশি হচ্ছে নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, যেগুলোর কোনো বাড়ির প্ল্যান নেই, কোনো রকম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই, তার মানে সেরম লোকেদের দিয়ে যেই বাড়িটা তৈরি করা হয়েছে। তো ভারতবর্ষেও যদি টোটাল, এটা শুধু কলকাতার প্রবলেম ভাবলে ভুল হবে, ভারতবর্ষকেও যদি টোটালি দেখা যায়, গ্রামেগঞ্জে তো বিশেষ করে মানে নন ইঞ্জিনিয়ার বিল্ডিং অনেক বেশি। মানে যদি পার্সেন্টেজে দেখা যায় 70-80% বাড়ি কিন্তু ইঞ্জিনিয়ারের দ্বারা তৈরি না, 15-20% বাড়ি হয়তো ইঞ্জিনিয়াররা তৈরি করছে। তো খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে সবসময় চিন্তায় থাকতে হবে, যেগুলো নন ইঞ্জিনিয়ার বিল্ডিং তার তো যে কোনো সময় তার অনেক কিছু ঘটেই যেতে পারে, সেটা তো কিছু বলার নেই। কিন্তু আরেকটা ব্যাপার আছে যে ইঞ্জিনিয়ার্ড বাড়ি, হয়তো কোনো একটা বাড়ি আমরা তৈরি করলাম 4 তলা বা 5 তলা বা 6 তলার কথা ভেবে, পরবর্তী দেখা গেল সেটা 10 তলা হয়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবেই সেই বাড়িটারও খুব একটা মানে যে কোনো সময় তার প্রবলেম আসতে পারে, আমরা ওভারলোডেড করে ফেলেছি কোনো একটা স্ট্রাকচারকে, সেটাও আমাদের কাছে ভয়ের জিনিস। এইবার হচ্ছে নির্মাণ সামগ্রী, যেগুলো নির্মাণ সামগ্রী যদি প্রপারলি যেটা যে গ্রেডের হওয়া উচিত, ধরা যাক ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম, তা আমরা যে বাড়িটা করছি সেটা ফার্স্ট ক্লাস জিনিসগুলো দিয়েই ভেবে করা হয়েছে, কিন্তু দেখা গেল কাজের সময় আমরা সেকেন্ড বা থার্ড ক্লাস জিনিস ইউজ করলাম, খুব স্বাভাবিকভাবেই তার যা প্রপার স্ট্রেংথ হওয়া উচিত সেটা হলো না। এবং যখনই বাড়িটার কোনো রকম ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে বা খুব বেশি বৃষ্টি হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার মধ্যে অনেক প্রবলেম আসতেই পারে। তো এইগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রপার একজন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, যিনি বাড়িটার প্ল্যান করবেন। একটু বড় বাড়ি হলে কিন্তু একজন সয়েল এক্সপার্টের কাছে যেতে হবে, যিনি সয়েল টেস্ট করে আমাদেরকে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ওপর বেস করে তার ফাউন্ডেশনটা কী হবে সেটা জানতে হবে। এখন যদি দেখা যায় যে আমি একটা খুব নরম জায়গায় একটা বড় বাড়ি করতে যাচ্ছি এবং সয়েল টেস্ট করলাম না এবং ফাউন্ডেশনটা প্রপারলি যেরকম হওয়া উচিত সেরকম হলো না, তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা সেটেলমেন্ট হবে এবং সেটেলমেন্টটা যদি আনইকুয়াল হয় বাড়িটা হেলে যাবে, যেটা আমরা অনেক জায়গাতেই দেখেছি রিসেন্ট টাইমেই। অনেকগুলো কলকাতার প্রচুর বাড়ি হেলা পাওয়া গেছে। তো এবার জলাভূমি জমিয়ে মানে বুঝিয়ে যদি বাড়ি করা হয়, সেই বাড়িগুলোর মধ্যেও যদি প্রপারলি ফাউন্ডেশনটা ঠিকমতো না করা হয়, হয়তো যেখানে পিলার মানে পাইল করার কথা আমরা পাইল করলাম না, যেখানে হয়তো র্যাফট করার কথা বা অন্য টাইপের ফাউন্ডেশন যেগুলো করার কথা, কোনো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড আমরা তার সাহায্যই নিলাম না, আমরা নিজের মতো করে ফেললাম, তো সেই বাড়িগুলোতে তো প্রবলেম আসবেই, মানে অবশ্যই আসবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা আগে শুনে নেব। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? আমি থাকবো বসু। বেশ, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো যে কলকাতায় যে বাড়ির বয়সগুলো, মানে স্বাধীনতার আগে যে বাড়ির কনস্ট্রাকশন গুলো হয়েছে তার ছাদগুলো মূলত কড়ি, বর্গা, চুন, সুরকি বা আরএস যে মানে জয়েস্টের দিয়ে তৈরি। তাহলে সেগুলো তো অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু রিপেয়ার প্রপার হয়নি। তো এই রিপেয়ারিং গুলো ভাড়াটে যদি থাকেও বা যদি ভারতে না থাকুক কিভাবে করা যেতে পারে? কারণ ক্যালকাটা কর্পোরেশন রুলস অনুযায়ী তো এর ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না, বা এই বাড়িগুলো পুরোপুরি জমি দখল করে তৈরি আছে, তো আর বর্তমান আইনে বাড়িগুলোকে করতে গেলে এফআইআর আসবে না। তাহলে এই বাড়ির রূপগুলোকে কিভাবে ক্যারেক্টার না চেঞ্জ করে রেখে দেওয়া যেতে পারে, এটাই আমার প্রশ্ন।
বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। হ্যাঁ, মানে অমিতাভবাবু যে প্রশ্নটা করলেন সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং সেটা আমাদের এই পুরনো যে বাড়িগুলো কড়িবর্গার আছে সেই বাড়িগুলোকে মানে সবার আগে যেটা করা দরকার আমাদের যে কোনো বাড়ির জন্যই ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বাড়িগুলো গিয়ে খুব ভালোভাবে হেলথ অ্যাসেস করতে হবে। এবার এই হেলথ অ্যাসেসমেন্ট যখন করা হবে তখন মানে দেখে নিতে হবে যে বাড়িটায় কি কি প্রবলেম আছে। কোথাও হয়তো খুব বড় ক্র্যাক ডেভেলপ করেছে, কোথাও হয়তো দেখা যাবে যে করোশন হয়েছে, কড়িবর্গা যেগুলো উনি বললেন সেটা যদি কাঠের হয় তাহলে অনেক সময় দেখা যেতে পারে তাতে ঘুণ ধরেছে বা উই ধরেছে, সেটা খারাপ অবস্থা হয়েছে, পচন ধরে গেছে। অথবা দেখা যেতে পারে যদি লোহারও হয় তাতে করোশন হয়েছে, তার যা থিকনেস থাকার কথা ছিল তার থেকে কমে গেছে। তো সেইগুলো এবার কড়িবর্গার যে বাড়ি সেটা কড়িবর্গার ওপর কিন্তু টালি পাতা হয়, এবং অনেক সময় ডবল লেয়ার টাইলস থাকে, অনেক সময় সিঙ্গেল লেয়ার টাইলস থাকে। তো এই যে টালিগুলো পাতা হয়েছে অনেক সময় দেখা যায় যে সেই টালিগুলো ভেঙে ভেঙেও পড়ছে। তো আমাদেরকে এইগুলো যখন স্টাডি করতে হয়, স্টাডি করার পরে যদি আমরা দেখতে পাই যে কোন কোন মানে স্ট্রাকচারাল মেম্বারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার সেগুলোকে যদি দেখা যায় যে স্ট্রেনদেন করা যায় তাহলে আমাদের স্ট্রেনদেন করতে হবে। আর যদি দেখা যায় যে সেগুলোকে আমাকে রিপ্লেস করতে হচ্ছে তখন সেগুলোকে রিপ্লেস করতে হবে। এখন রিপ্লেস করতেই হোক বা স্ট্রেনদেন করতেই হোক সেখানে কিন্তু আমার খুব ভালোভাবে সাপোর্ট দিতে হবে, যাতে বাড়িটার মানে লোডিং কন্ডিশনে যেহেতু আছে প্রপার সাপোর্ট যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই কাজগুলো করতে গেলেও বাড়িটা ভেঙে পড়তে পারে। কাজে খুব ভালো করে সাপোর্ট দিয়ে আমাদেরকে কোন কোন জায়গাটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখতে হবে, এবং এর আমাকে মানে যদি পারা যায় তাহলে এর একটা স্ট্রাকচারাল ডিজাইন ক্যালকুলেশন করা দরকার যে আমার কতটা ডেফিসিয়েন্সি হচ্ছে, কারণ আমি তো পূরণ করব যতটা আমার কম সেইটাকে। এবার যদি দেখা যায় যে একটা জয়েস্ট, সেই জয়েস্টটার যা সাইজ ছিল সেই সাইজ মানে নিতে পারছে না লোডটা, তাহলে আমাকে তার থেকে হায়ার সাইজে যেতে হবে। বা দেখা যাবে যে একটা জয়েস্টের পাশাপাশি আমি হয়তো দুটো জয়েস্ট লাগিয়ে দিলাম, যেই জয়েস্টটা ওই জয়েস্টটাও থাকলো, পাশাপাশি আরও দুটো জয়েস্ট লাগাচ্ছি, তো সেরকমভাবে হতে পারে। আবার যে টালিগুলো ভেঙে গেছে যদি সেই টালিগুলোকে আমরা রিপ্লেস করতে পারি, এখন টালি পাওয়া যায় না। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অনেক জিনিসগুলো এখন তৈরিই হয় না, মানে যেটা হেরিটেজের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমাকে সারাতে গেলে সেই জিনিসটা দিয়েই সারাতে হবে, কিন্তু আজকে অনেক মেটেরিয়ালস পাওয়াই যায় না। তো এখন সেগুলোকে যদি সেরম হয় তাহলে আমাদেরকে দরকার হলে মানে নিজেদেরকে তৈরি করে নিয়ে ওগুলো ব্যবহার করতে হবে। আর যদি দেখা যায় যে সেটা পাওয়া যাচ্ছে বা অন্য কোনো জায়গায় একটা পুরোনো বাড়ি ভাঙা হচ্ছে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারলাম, এইভাবে আমাদের পুরো জিনিসটাকে মাথায় রাখতে হবে যে কীভাবে সারানো সম্ভব। এখন সবার আগে তো এটা প্ল্যানিং করতে হবে যে আমরা কোন কোন জায়গাটা খারাপ সেইগুলোকে কিভাবে আমরা নিয়ে আসবো, সেটা রিপেয়ার করা যায় না রেনোভেশন করতে হবে না রেট্রোফিটিং করতে হবে, এই ডিসিশনটা আগে নিতে হবে। তারপর আমাকে ঠিক করতে হবে অ্যাসেস করে যে আমার এটার জন্য কত খরচ, সেই খরচটা যদি যে বাড়ির মালিক তিনি যদি দিতে পারেন তাহলেই তো একমাত্র করা সম্ভব। আর অনেক সময় তিনি হয়তো অতটা পারলেন না, কিছুটা পারলেন, তখন সাময়িক কিছুটা হয়তো কাজ হলো, আবার কিছুদিন পরে ডিটেরিওরেশনের একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, একটু আগে কথা হলো শুধু পুরনো বাড়ি নয়, নতুন বাড়ি বা বেআইনি বাড়ি সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। তাহলে কি বাড়ি বানানোর অনুমতি, পরিদর্শন বা তার নিয়ম কানুন মানার ব্যাপারে সব ব্যবস্থা কি ঠিকঠাক কাজ করছে? না, কথাটাই যদি বেআইনি হয় তাহলে আইনের সঙ্গে তো একটা গন্ডগোল লাগার সম্ভাবনা থাকছেই। এবং আমরা মানে লজ্জিত বা দুঃখিত বলতে হবে ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো শহরেই হয়তো হয়, কিন্তু কলকাতাতেও যথেষ্ট বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। এবং কিছুদিন আগে আমরা যেটা দেখলাম ওই মোমো ফ্যাক্টরিতে আগুন লেগে অনেকে পুড়ে মারা গেলেন, সেটাও জানা গেল যে জলাভূমি বুঝিয়ে সেখানে অত বড় একটা কনস্ট্রাকশন হয়েছিল, সেটাও বেআইনি, পুরোটাই বেআইনি কনস্ট্রাকশন। তো এরকম প্রচুর বাড়ি আছে কলকাতাতে যেগুলোর কিছুটা আইনি, কিছুটা বেআইনি, কিছু বাড়ি আছে পুরোটাই বেআইনি, কিছু বাড়ি আছে তার হয়তো মানে কোনো আইনের গল্পই নেই, মানে কোনো রকম প্ল্যান ট্যান কিছু করাই হয়নি, তৈরি করে দেওয়া হয়েছে। এর মধ্যে মানে খুবই লজ্জার এবং দুঃখের ব্যাপার যে এইগুলো যেগুলো মানে
আলটিমেটলি ভেঙে পড়ে বা কোনো কারণে অনেক মানুষের জীবনহানি হচ্ছে বা অনেকের অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেইগুলো প্রপারলি যদি অ্যাডমিনিস্ট্রেশন দেখতো তাহলে হয়তো এইগুলো এড়ানো যেত, এটা বলা যেতে পারে। বেশ, আচ্ছা, এইখান থেকে না আবার একটু আলোচনাটা একটু অন্যদিকে যাই। ঋতু পরিবর্তনের ক্ষেত্রে বিশেষত প্রত্যেক বছর যখনই বর্ষা আসে তখন কিন্তু বাড়ির দেওয়াল ভাঙা, ফাটল ধরা বা এই বর্ষার জল জমে থেকে বিভিন্ন বাড়ির ক্ষয়ক্ষতি, এই সংক্রান্ত খবর আমাদের কাছে আরও বেশি আসতে থাকে। তো এই সব কিছু কলকাতার বাড়িটাকে আরও কতটা ঝুঁকির দিকে ফেলছে? হ্যাঁ, এমনি সময় যে বাড়িগুলো মানে দাঁড়িয়ে আছে আমরা হয়তো অতটা ভেঙে পড়ছে বা এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু বর্ষার সময় দেখা যায় অনেক বেশি সংখ্যক বাড়ি ভেঙে পড়ছে, অনেক বাড়ি হেলে যাচ্ছে, অনেক বাড়ির প্রবলেম আসছে। তার মেন কারণটা হচ্ছে যখন জল পেনিট্রেট করে তখন যদি দেখা যায় যে আমার মানে নিচ থেকেই যদি আমি শুরু করি, যে ফাউন্ডেশনটা আমাদের মাটির নিচে যেটা থাকে তাকে ফাউন্ডেশন বলে, সেই ফাউন্ডেশনের ওপর যদি জল দাঁড়িয়ে থাকে বা ফাউন্ডেশনের নিচের মাটিটা যদি দুর্বল করে দেয় জল গিয়ে, তাহলে খুব স্বাভাবিকভাবেই বাড়িটার একটা টিল্টিংয়ের একটা সম্ভাবনা থাকতে পারে। বেশ বেশ, আমরা আবার আলোচনায় ফিরবো। তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক ফোনে রয়েছেন। নমস্কার, আপনাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। আচ্ছা, আপনার নাম? আমি মহুয়া সেন বলছিলাম। কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছিলাম, মহুয়া সেন। বেশ, আপনার প্রশ্ন? আমি প্রোগ্রামটা আপনাদের দেখলাম, ভালো লাগছে প্রোগ্রামটা। আমার একটা ধন্যবাদ। প্রশ্ন ছিল ছোট্ট। আমি চন্দ্রচূড় বাবুর কাছ থেকে জানতে চাইবো যে আমি ধরুন সাধারণ বসবাসের জন্য একটি দোতলা বাড়ি তৈরি করতে চাইছি, সেক্ষেত্রে কি সয়েল টেস্ট করা জরুরি বা কতটা প্রয়োজন যদি একটু বলেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। চন্দ্রচূড়, কলকাতা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দোতলা যদি ছোট বাড়ি করা হয় তাহলে সয়েল টেস্ট বাধ্যতামূলক নয়, কিন্তু করে নেওয়া সবসময়ই ভালো। আমরা যদি করে নিতে পারি, যেমন জ্বর হলো ডাক্তারবাবু একটা ওষুধ দিয়ে দেন, জ্বর মানে খেয়ে কমে গেল, আমরা ভাবলাম ঠিকই আছে, কিন্তু যদি না কমে তখন যেমন আবার অনেক টেস্ট ফেস্ট করতে হয়, ঠিক তেমনি সয়েল টেস্ট সবসময় করে নেওয়া ভালো, কারণ আমার ফাউন্ডেশনটা তো ওর উপরে থাকবে। এবার যদি সেটা কখনো কোনো এক সময় হয়তো জলা ছিল বা কিছু ছিল, এরকম যদি গল্প থেকে থাকে, সেক্ষেত্রে তো করাটা অবশ্যই জরুরি। আর যদি খুবই সলিড ল্যান্ড হয় তাহলে ওখানে একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে গেলে এবং কিছুটা গর্ত, মানে ধরা যাক একটা 3 ফিট বা 4 ফিট বা 5 ফিট, আমাদের যতটা ফাউন্ডেশন গভীর হবে সেরকম একটা যদি কাটিয়ে দেখানো যায় যে মাটির টেক্সচারটা কেমন বেরোচ্ছে, সেটা ফিল্ড আপ ল্যান্ড কিনা বা তার আরও কিছু টেস্ট আছে, সেটা কোনো বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারকে নিয়ে গেলে তিনি হয়তো কিছুটা, মানে সয়েল এক্সপার্টকে নিয়ে গেলে তিনি হয়তো কিছুটা গাইড করতে পারেন। তবে ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সবসময় বলবো যে একবার সয়েল টেস্ট করে নিলে, অনেক বিশাল কিছু খরচার ব্যাপার না ছোট বাড়ির ক্ষেত্রে, কিন্তু প্রপারলি সয়েল টেস্ট হলে অনেক মানে রাতের ঘুমটা অনেক ভালো হবে, এটা বলা যেতে পারে। বেশ বেশ, আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম রাজস্বী কর। কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। বেশ বেশ, আপনার প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই যে স্মার্ট নির্মাণ পদ্ধতি, আজকের দিনে বিভিন্ন কোডের এই পরিবর্তন হচ্ছে, হওয়ার জন্য যত সব পুরনো বিল্ডিং রয়েছে সেইগুলোতে অনেক রকম মানে পরিবর্তন করার বাধ্যতা হয়ে দাঁড়াচ্ছে। তো এই স্মার্ট নির্মাণ পদ্ধতিকে আমরা সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি? অনেক ধন্যবাদ রাজস্বী বাবু, আপনি আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান। আমি চন্দ্রচূড়দার কাছে প্রশ্ন রাখছি। হ্যাঁ, এখন একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যেরকমভাবে ফোন আসছে, মানে আগের প্রশ্নটা পুরোপুরিভাবে উত্তর না দেওয়ার আগে যখন আরেকটা চলে আসছে, তখন মানে আগের দর্শকের হয়তো পুরোটা উত্তর দেওয়া হলো না, তো সেই একটা প্রবলেম হয়তো হচ্ছে। তো এমনিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেই বাড়িটা আজ থেকে 50 বছর বা 60 বছর আগে যে তৈরি হয়েছিল, তখন যে টেকনোলজিটা ছিল সেই টেকনোলজির ওপর বেস করেই তৈরি হয়েছিল। আজকে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, কাজে আমাদেরকে ভাবতে হবে যে এই নতুন টেকনোলজি কিভাবে কাজে লাগানো যায় পুরনো বাড়িটাকে রিপেয়ারের ক্ষেত্রেও। যেমন আমি যেটা বলছিলাম যে অনেক রকম কেমিক্যাল এখন বেরিয়েছে যেটা 50-60 বছর আগে ছিল না, তো সেই কেমিক্যালগুলোর অ্যাপ্লিকেশান আমরা করতে পারি, চেষ্টা করতে পারি। 2 নম্বর হচ্ছে যে যেই সব মেটেরিয়ালসগুলো তখন খুব ভালো ছিল কিন্তু আজ থেকে
20 বছর বা 30 বছর আগে তার হয়তো প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে। তো সেইগুলোকে আমাদের ভাবতে হবে যে সেইগুলোকে রিপ্লেস করতে গেলে বা কোনো কিছু করতে গেলে তার বদলে আমরা কি করতে পারি। যেমন কার্বন র্যাপিং বলে একটা জিনিস আছে, যেটা আগে আমরা খুব একটা বেশি দিন আগেও আসেনি। এর মাধ্যমে আমরা অনেক বেশি স্ট্রেংথ গেন করাতে পারছি। তো জ্যাকেটিং বলে যে ব্যাপারটা এখন আমরা করছি, স্ট্রেংথ কালাম বা বিমে আমরা জ্যাকেটিং করতে পারি, কার্বন র্যাপিং করতে পারি, গ্রাউটিং করতে পারি। এই যে সিস্টেমগুলো এখন এসছে, এগুলোকে আমাদের দেখতে হবে কোথায় কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং একটা পুরনো বাড়িকে আমাদের রক্ষা করার জন্য যা যা করার দরকার সব কিছুই আমাদের করতে হবে, কিন্তু তার আগে তো খুব ভালো করে অ্যাসেস করতে হবে যে বাড়িটার প্রয়োজনটা কি, কোন জায়গাটায় সে তার ডেফিসিয়েন্সি আছে। তো যেমন শরীরের কারুর হয়তো কিডনি খারাপ, তাকে তো হার্টের ওষুধ দিলে হবে না, তাকে কিডনির ওষুধই দিতে হবে। ঠিক তেমনি আমাদেরকেও বাড়ির কোথায় কি প্রবলেমগুলো হয়েছে সেগুলো প্রপারলি জাজ করতে হবে, এবং সেগুলো প্রপারলি জাজ করার পরে যেখানে যেখানে তার ডেফিসিয়েন্সি যেগুলো আছে সেগুলো দেখতে হবে যে আমরা এখন স্মার্ট কি জিনিস দিয়ে সেই ডেফিসিয়েন্সিটা পূরণ করতে পারি। তো সেইভাবে আশা করা যায় যে আমরা করতে পারবো। বেশ, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আরও একজন দর্শক রয়েছেন, তার প্রশ্নটা আমরা শুনে নেব। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? হ্যালো, হ্যাঁ, আপনার নাম? বিক্রমজিৎ নস্কর। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি। বেশ বেশ, আপনার প্রশ্ন? সচেতনতা বাড়ালে কি বাড়ি দুর্ঘটনায় মৃত্যু কমানো সম্ভব? আচ্ছা, আরেকবার? নমস্কার, আপনি আমাদের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলবেন বিক্রম? সচেতনতা বাড়লে কি বাড়ি দুর্ঘটনায় মৃত্যু কমানো সম্ভব কি? অবশ্যই সম্ভব। আমরা যদি সচেতন হতে পারি, সুনাগরিক হতে পারি, আমরা যদি সবসময় ইঞ্জিনিয়ারের পরামর্শ, যেমন আমরা মানুষের অসুখ হলে ডাক্তারের পরামর্শ নেই, তেমনি বাড়ি করার সময় বা বাড়ি সারানোর সময় অবশ্যই যোগ্য ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে এবং তার দেখানো পথেই আমাদের চলতে হবে। এবং যিনি কনস্ট্রাকশনটা করবেন তাকেও কিন্তু আমাদের একটা যোগ্য কন্ট্রাক্টরকেই নিয়োগ করতে হবে। মানে রাস্তা থেকে জাস্ট তুলে এনে একটা লাগিয়ে দিলাম, সে জিনিসটা না বুঝেই ভুলভাল করলো। কারণ আমি আগেও বললাম, এখনও বলছি, নতুন বাড়ি করার থেকেও কিন্তু পুরনো বাড়ি এবং অতি পুরনো বাড়ি এগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করাটা কিন্তু অনেক বেশি কঠিন। তো এইটা আমাদের ভাবতে হবে এবং এটার জন্য সচেতন অবশ্যই হওয়া দরকার যে আমাদের ইঞ্জিনিয়ার কত পয়সা আর নেবে, যেটুকুনি পয়সা নেবে সেইটুকুনি তাকে দিয়ে প্রপারলি যদি জাজ করানো যায় তাহলে অবশ্যই খুব ভালো হবে। এবং তার সঙ্গে এটা আমাদের দেখতে হবে যে আমরা যেন পরিবেশকে না নষ্ট করে ফেলি, তার সঙ্গে এই যে একটা রাস্তার পাশে বাড়ি আছে, আমি 2 ফুট রাস্তায় ঢুকিয়ে দিলাম, আরেকটা বাড়ি মিনিমাম যেখানে 4 ফিট বা 6 ফিট ছাড়া কথা, আমি 2 ফিট আরও বাড়িয়ে দিলাম নিজের বাড়ি। এইগুলো করে আমরা কিন্তু নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আলো হাওয়া বাতাস কমে যাচ্ছে, বাড়ির ভেন্টিলেশন কমে যাচ্ছে। তো এইগুলো আমাদের সচেতন হতেই হবে যে আমাদের অ্যাজ পার যে রুলস আছে, ক্যালকাটা কর্পোরেশনে যদি থাকি অবশ্যই ক্যালকাটা কর্পোরেশনের যে বিল্ডিং রুলস আছে সেই রুলস মেনেই আমাদের যিনি ইঞ্জিনিয়ার প্ল্যান করছেন সেই প্ল্যানেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমি ওপরে একটা তলা বাড়িয়ে নিলাম বা সাইডে কিছুটা বাড়িয়ে নিলাম, এইগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং প্রপার ভালো জিনিসগুলো, মানে আমাদের যে কনস্ট্রাকশন যে মেটেরিয়ালসগুলো সেগুলো যেন প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি এবং সেগুলো ঠিকমতো জায়গা থেকে কেনা এবং প্রপার জিনিসগুলো ইউজ করা। তার সঙ্গে ইলেকট্রিক্যাল ব্যাপারও থাকে, একটা বাড়ি তৈরি করতে গেলে ইলেকট্রিক্যাল অনেকগুলো ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে বাজে ইলেকট্রিক্যাল তার ফার দেওয়ার জন্য আগুন ধরে যায়। তো সেগুলো আমাদের ভাবতে হবে যে কোন কোন ভালো জিনিসগুলো দিয়ে আমরা নিজেদের বাড়িটা তৈরি করব এবং অবশ্যই পেছনে একজন ইঞ্জিনিয়ারের সাহায্য আমাদের নিতে হবে। বেশ, আমরা আরও বিশদ আলোচনায় আসবো। আর অবশ্যই দর্শকরা যারা আমাদের সাথে আছেন আপনারাও থাকুন, আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন জানাতে থাকুন। তবে তার আগে নিয়ে নেব একটা ফিরে এলাম বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়। আমি মেহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। আমাদের আলোচনার বিষয় আজকে ঝুঁকিপূর্ণ বাড়ি কলকাতা কতটা নিরাপদ। ইতিমধ্যে আলোচনা অনেকটা এগিয়েছে এবং
দর্শকদেরকেও আমরা বেশ অনেকখানি সঙ্গে পেয়েছি। তবে আবারও দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে জানান, স্ক্রিনের লেখা নম্বরে ফোন করুন অবশ্যই। আচ্ছা চন্দ্রচূড়দা, এবার যে প্রশ্নের দিকে যাব, বিশেষজ্ঞরা বলছেন যদি মাঝারি মাত্রাতেও একটা ভূমিকম্প হয় তাহলে কলকাতার অনেক দুর্বল বা হেলে পড়া বড় বাড়ি বিপদের মুখে পড়তে পারে। ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে কলকাতা কতটা প্রস্তুত, আর এখনই বা কি করা দরকার? আমাদের কলকাতা এখন জোন 3-তে পড়ছে। তো জোন 3-তে আমাদের যদি ভূমিকম্প হয় এবং সেটা যদি একটু দীর্ঘক্ষণ স্থায়ী হয় তাহলে তো অনেক বাড়িরই প্রবলেম হতেই পারে। বিশেষত যে বাড়িগুলো একটুখানি টিল্টেড অবস্থায় আছে, যে বাড়িগুলো মানে একটু জীর্ণ অবস্থায় আছে, কারণ শেকিং যখন হবে, মানে ভূমিকম্প হওয়া মানে তো একটু শেক করা, খুব স্বাভাবিকভাবে একটু যদি শেক করে তখন তার দুর্বল জায়গাগুলো গিয়ে দেখা যাবে যে ভেঙে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমাদের আগে তো কোডাল প্রভিশন এত স্ট্রিক্ট ছিল না, বা ভূমিকম্পের এগেনস্টে কোডের এত গাইডলাইনও ছিল না। এখন যেটা হয়েছে, এবং রড বাইন্ডিং থেকে শুরু করে যে কোনো জিনিস কি এখন আমাদের করতে হচ্ছে অনেকটাই কোডাল প্রভিশন মেনে। ভূমিকম্প নিরোধক বাড়ির যে পার্টটা, সেটা একটা চিন্তাভাবনা আছে। কিন্তু আগের যে বাড়িগুলো, অন্তত 15-20 বছর 30 বছর আগের যে বাড়িগুলো বা তার আগের যে বাড়িগুলো, সেগুলো তো ভূমিকম্পকে অতটা গুরুত্ব তখন দেওয়া হয়নি। আমরা ডিজাইন করার সময় তখনও ভূমিকম্পকে নিয়ে এতটা ভাবিও নি। তো সেই জন্য সেই বাড়িগুলোর ভূমিকম্প রোধের সম্ভাবনা কম। তো সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এবং বাড়িগুলোর আমি যেটা বলছিলাম যে পুরনো বাড়ির ক্ষেত্রে 3 বছর অন্তর এবং নতুন বাড়ির ক্ষেত্রে 5-6 বছর বা 5 বছর বা 10 বছর অন্তর তাদের একটা রেগুলার হেলথ চেক আপ করা দরকার। এবং যেখানে যেখানে ডেফিসিয়েন্সি পাওয়া যাবে সেই ডেফিসিয়েন্সিগুলোকে আমাদেরকে অবশ্যই দূর করতে হবে, যাতে ভূমিকম্প আসলেও সে রুখে দাঁড়াতে পারে। এটা অবশ্যই আমাদের দরকার। বেশ আমাদের আলোচনা বেশ অনেকটাই এগিয়েছে, আর অনুষ্ঠানেরও একদম শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন। নমস্কার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? নমস্কার, আমার নাম মাসুদ আহমেদ। কোথা থেকে আমি বলছেন? বারাসাত, উত্তর 24 পরগনা। বেশ, আপনার প্রশ্ন? বেআইনি নির্মাণের শাস্তি কি সত্যি কাউকে ভয় দেখাতে পারে? অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। বেআইনি নির্মাণের শাস্তি, সেটা কিসের মধ্যে? বেআইনি নির্মাণের শাস্তি যদি ঠিকমতোভাবে দেয়া যায় তাহলে নিশ্চয়ই মানুষ ভয় পাবে। কিন্তু আমাদের এখানে মানে খুবই প্রবলেম যে বেআইনি নির্মাণ যেগুলো হচ্ছে সেগুলো শাস্তি খুব কমই জায়গায় হচ্ছে। এবং যেহেতু কম জায়গায় হচ্ছে, অন্য লোকেরাও উৎসাহিত হচ্ছে যে আমিও তাহলে, আমার পাশের বাড়িটা একটা ঘর বেআইনি করে নিয়েছে, তা আমিও 2টো ঘর বেআইনি করে নিই। এইরকম একটা কম্পিটিশান, যেন আমরা আইন মানবো না বা ভাঙবো, এরকম একটা কম্পিটিশান চলে। কিন্তু যদি প্রপার করা যায় যে বেআইনি নির্মাণ করলে তার শাস্তি হবে এবং শাস্তিটা বেশ কঠোর শাস্তি হবে, তাহলে আশা করা যায় যে মানুষ সচেতন অনেক বেশি হবে। কিন্তু শুধু যে শাস্তির ভয় দেখালেই যে হয়, যেমন আমরা জানি হেলমেট না পরলে দুর্ঘটনাতে আমি ইনজিওর্ড হতে পারি, তা সত্ত্বেও মানুষ হেলমেট না পরেই চালাচ্ছে, বড় জোর ধরলে ফাইন হচ্ছে, সে ফাইন দিয়ে আবার হেলমেট ছাড়া চালাচ্ছে। মানে এরকম তো আমরা সবসময় দেখছি যে মানুষের মধ্যে একটা আনরুলি ভাব এখন আছে। কিন্তু বাড়ির ক্ষেত্রে এটা যে কত বড় বিপজ্জনক, তার শুধু যে তার জন্য তা না, আরও বিপদ আনতে পারে আশেপাশের যারা বাড়িগুলো আছে। আমরা যদি বাড়িটা ভেঙে একটা পাশের বাড়ির ওপরে পড়ে, তো সেই বাড়ির লোকও ইনজিওর্ড হবে, সেই বাড়ির লোকও মারা যেতে পারে, এটা ভাবতে হবে। তো সেই কারণে আমার মনে হয় যে নিয়ম যেমন থাকতে হবে, তেমনি নিয়মের পালনের জন্য খুব কঠোর একটা ব্যবস্থা সেটা থাকা দরকার। এখন আমাদের সমন্বয়ের খুব অভাব, পুলিশের সঙ্গে হয়তো কর্পোরেশনের সমন্বয় নেই। আবার দেখা যাবে যে কর্পোরেশনের যাওয়ার পর সে কোর্টে চলে গেল, কোর্টের এবার কোনো একটা জিনিস চলতেই থাকলো 10 বছর বা 12 বছর। এর মধ্যে কর্পোরেশনের যে লোকটা গেছিলেন বা যিনি পুরো ব্যাপারটার জন্য ছিলেন, তিনি আবার বদলি হয়ে গেছেন অন্য জায়গায়, যে পুলিশ গেছিল সে বদলি হয়ে গেছে। তো এই করে একটা মানে অনেক টাইম যখন চলে যায়, তখন কিন্তু প্রপার শাস্তিটা আর শাস্তি থাকে না। বা যিনি অপরাধ করলেন তিনি হয়তো মারাই চলে গেছেন, তার পরবর্তী প্রজন্মের ওপর কী আসলো, এই সবগুলো একটা চলতে থাকে। কিন্তু অবশ্যই
সবারই উচিত আপনারা ভালো থাকতে গেলে আমাদেরকে নিয়ম মানতে হবে এবং নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। সুনাগরিক হিসেবে যদি আমাদের নিশ্চয়ই কিছু দেশের প্রতি দায়িত্ব আছে, তো সেই সামাজিক দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। অবশ্যই এই সামাজিক দায়িত্ব পালন করতে হবে। অসাধারণ একটা কথা দিয়ে শেষ করলেন চন্দ্রচূড় বাবু। আর এই প্রসঙ্গেই বলি, এই যে ঝুঁকিপূর্ণ নির্মাণ, স্মার্ট নির্মাণের অভাব এবং বেআইনি নির্মাণ, এটা যে শুধুমাত্র আমাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তা কিন্তু নয়, আমাদের প্রকৃতির জন্য, আমাদের পরিবেশের জন্যও একটা বড় মাপের ক্ষতি বয়ে নিয়ে আসছে। আর এই প্রকৃতিকে বাদ দিয়ে, এই পরিবেশকে বাদ দিয়ে আমাদের এক্সিস্ট করার ক্ষমতা কিন্তু নেই। আমরা যদি তাকে কন্ট্রোল করার চেষ্টা করি, আমরা আদতে নিজেরাই নিজেদের ধ্বংস শেষ করছি। আজকের মতো স্মার্ট নির্মাণ এই পর্যন্তই। চন্দ্রচূড় বাবুকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ সেই সমস্ত দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। খুব তাড়াতাড়ি আসছি স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড় নতুন এপিসোড নিয়ে। নমস্কার।